একটা দেশের উন্নতির কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? সাধারণত অর্থনীতি, জিডিপি, বড় বড় সব প্রজেক্ট, তাই না? কিন্তু এগুলোরও পেছনে আসল চালিকা শক্তিটা কি? সেটা হলো সে দেশের মানুষ। চলুন আজ সেই মানুষের গল্পটাই একটু বিস্তারিতভাবে জানা যাক। তো প্রশ্নটা হলো, একটা দেশের ভাগ্য বা ভবিষ্যৎ তার জনসংখ্যা দিয়ে ঠিক কিভাবে নির্ধারিত হয়? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দারুণ একটা তত্ত্বের মধ্যে। বলা যায় এটা একটা দেশের ভবিষ্যতের রোড ম্যাপের মতো। আর এই তত্ত্বটার নাম হলো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা একদমই সোজা। সহজ কথায় বলতে গেলে এটা হলো একটা দেশের জনসংখ্যার জীবন কাহিনী। মানে সময়ের সাথে সাথে কিভাবে জন্ম আর মৃত্যুর হার বদলে যায়, আর তার ফলে পুরো দেশের চেহারাটাই কিভাবে পাল্টে যায়, সেটাই এই তত্ত্ব আমাদের বলে। এই জীবন কাহিনীর এই তত্ত্বের মোট 5টা অধ্যায় আছে, অনেকটা একটা বইয়ের মতো। প্রথমটা হলো হাই স্টেশনারি বা উচ্চ স্থির অবস্থা, এরপর আর্লি এক্সপ্যান্ডিং বা প্রাথমিক বিস্তার, তারপর লেট এক্সপ্যান্ডিং বা পরবর্তী বিস্তার। চতুর্থ অধ্যায় লো স্টেশনারি বা নিম্ন স্থির অবস্থা, আর একদম শেষে আছে ডিক্লাইনিং বা হ্রাসমান পর্যায়। তো চলুন এক এক করে এই অধ্যায়গুলোর ভেতরে ঢোকা যাক। গল্পের প্রথম অধ্যায়। এই পর্বে আমরা দেখব প্রথম এবং দ্বিতীয় ধাপ, যার শিরোনাম দেয়া যায় স্থবিরতা থেকে বিস্ফোরণ। প্রথম ধাপটা হলো হাই স্টেশনারি। ভাবুন তো, অনেক অনেক দিন আগের কথা। তখন জন্মহারও অনেক বেশি, আবার মৃত্যুহারও অনেক বেশি। কারণ ভালো চিকিৎসা নেই, শিক্ষার অভাব, নানা রকম কুসংস্কার। ফলে যত মানুষ জন্মাত প্রায় তত মানুষই মারা যেত। ফলাফল কি? জনসংখ্যা প্রায় একই জায়গায় দাঁড়িয়ে থাকত, বাড়ত না, কমত না। কিন্তু দ্বিতীয় ধাপে এসেই ঘটে আসল নাটকীয় পরিবর্তনটা, মানে আর্লি এক্সপ্যান্ডিং পর্যায়ে। এখানে দেখুন, জন্মহার কিন্তু আগের মতোই অনেক বেশি রয়ে গেছে, কিন্তু মৃত্যুহার হু হু করে কমে আসছে। কারণটা হলো উন্নত চিকিৎসা, ভালো খাবার আর পরিষ্কার পরিচ্ছন্নতা। তো ফলাফলটা কি দাঁড়ালো? জন্মহার বেশি কিন্তু মৃত্যুহার কম। এর একটাই ফল হতে পারে পপুলেশন এক্সপ্লোশন বা জনসংখ্যা বিস্ফোরণ। জনসংখ্যা তখন রকেটের গতিতে বাড়তে থাকে। ঠিক এই পর্যায়টার মধ্যে দিয়েই কিন্তু বাংলাদেশ কয়েক দশক আগে গিয়েছে। এবার আসা যাক গল্পের দ্বিতীয় অধ্যায়ে। এই পর্যায়ে একটা দেশ যেন একটু পরিপক্ক হতে শুরু করে, সবকিছু একটা স্থিতিশীলতার দিকে এগোতে থাকে। এটাকে বলা যায় একটা নতুন ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টা। তৃতীয় ধাপ অর্থাৎ লেট এক্সপ্যান্ডিং পর্যায়ে এসে জন্মহারও এবার কমতে শুরু করে। এর পেছনে কয়েকটা বড় কারণ আছে, যেমন ধরুন পরিবার পরিকল্পনা, মেয়েদের শিক্ষার হার বেড়ে যাওয়া আর মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়া। মানুষ তখন বুঝতে শুরু করে যে কম সন্তান মানে তাদের জন্য একটা ভালো জীবন। আর মজার ব্যাপার হলো, বাংলাদেশ কিন্তু বর্তমানে ঠিক এই ধাপটার মধ্যেই আছে। এরপর আসে চতুর্থ ধাপ লো স্টেশনারি। এখানে এসে জন্মহার আর মৃত্যুহার দুটোই একদম কমে যায়, ফলে জনসংখ্যা আবার প্রায় স্থির হয়ে যায়। তবে এবারের স্থির হওয়াটা কিন্তু প্রথম ধাপের মতো না। এখন জন্মও কম, মৃত্যুও কম। উন্নত দেশগুলো যেমন আমেরিকা, কানাডা, তারা এখন এই পর্যায়ে আছে। আচ্ছা, আমরা তো অনেক দূরে এগিয়ে গেলাম। চলুন এই টেবিলটার মাধ্যমে পুরো ব্যাপারটা এক ঝলকে আবার দেখে নিই। দেখুন, প্রথম ধাপে জন্ম মৃত্যু দুটোই বেশি, জনসংখ্যা প্রায় স্থির। দ্বিতীয় ধাপে মৃত্যুহার কমে যাওয়ায় হলো বিস্ফোরণ। তৃতীয় ধাপে জন্মহার কমা শুরু হলো, তাই বৃদ্ধির গতিও কমল। আর চতুর্থ ধাপে জন্ম মৃত্যু দুটোই কমে গিয়ে জনসংখ্যা আবার স্থির হলো। পুরো জার্নিটা কিন্তু দারুণভাবে এখানে সারসংক্ষেপ করা আছে। এখন প্রশ্ন হলো, গল্পটা কি এখানেই শেষ? না, একটা তৃতীয় অধ্যায়ও আছে, যা অনেকটা ঐচ্ছিক। এটাকে বলা যায় একালের একটা নতুন চ্যালেঞ্জ, যা সব দেশ নয়, কিন্তু কিছু উন্নত দেশ এখন মোকাবেলা করছে। এই পঞ্চম ধাপকে বলা হয় ডিক্লাইনিং বা হ্রাসমান পর্যায়। এখানে ব্যাপারটা আরও জটিল হয়ে যায়। জন্মহার এতটাই কমে যায় যে তা মৃত্যুহারের থেকেও নিচে নেমে যায়। মানে দেশে যতজন মানুষ মারা যাচ্ছে, জন্ম নিচ্ছে তার চেয়েও কম শিশু। এর ফল কি? দেশের মোট জনসংখ্যাই কমতে শুরু করে। জাপান বা জার্মানির মতো দেশগুলো কিন্তু এখন ঠিক এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এতক্ষণ তো আমরা একটা দেশের জনসংখ্যার জীবন কাহিনী শুনলাম, কিন্তু এই পুরো গল্পটা জানার দরকারটা কি?
লাভটা কোথায়? আসল কথা হলো এই তত্ত্বটা শুধু বইয়ের পাতায় থাকার জন্য নয়, এটা ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য অসাধারণ এক হাতিয়ার। কেন এটা এত জরুরি? কারণ একটা দেশ তার জনসংখ্যার কোন ধাপে আছে সেটা যদি জানা যায়, তাহলে সরকার অনেক গুরুত্বপূর্ণ পরিকল্পনা করতে পারে। যেমন ভবিষ্যতে দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা কেমন হবে, বয়স্ক মানুষের সংখ্যা কি বেড়ে যাবে, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা নিতে হবে, শিক্ষা আর স্বাস্থ্য খাতে কী ধরনের পলিসি দরকার, এমনকি ভবিষ্যতের পেনশন সিস্টেম কেমন হওয়া উচিত, এই সব কিছুর উত্তর কিন্তু এই তত্ত্বের মধ্যে লুকিয়ে আছে। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা আর তার ভবিষ্যতের প্রেক্ষাপটে এই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিটার প্রয়োগ নিয়ে আরও গভীরভাবে জানার আগ্রহ কি তৈরি হলো? উত্তরটা না হয় নিজের ভাবনার জন্যেই তোলা থাক।